ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সীমিত পরিসরে বন্ধুদেরকে ঈদের শুভেচ্ছা। সবাই স্বাস্থ্যবিধি অনুসরণ করো, নিরাপদে থাকো। ঈদ মোবারক। বন্ধুদের প্রতি রইল ঈদের শুভেচ্ছা। আচ্ছা মন, আমরা কি ভুল জায়গায় চলে আসছি? কিন্তু দর্শকও নাই, হাততালিও নাই। করোনার এই মহামারীতে আমরা জানি ঘরে বসে বন্ধুরা এই অনুষ্ঠান দেখছে। এই ঈদের দিনে অনেকের ঘরে আজ উৎসব নেই। ঘরে থাকার সময়টাতে প্রিয়জন থেকে বিচ্ছিন্নতা ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা নিয়ে এসেছি এই আনন্দ মেলা। দুঃসময় বন্ধুরাই পাশে থাকে। এই ভীষণ দুঃসময়ে প্রার্থনা করি ঈদের আনন্দ, মানুষের ভ্রাতৃত্ব ও ত্যাগের মহিমা ছড়িয়ে পড়ুক সবার মাঝখানে। দুঃসময়ে বন্ধুরাই পাশে থাকে। এই ভীষণ দুঃসময়ে প্রার্থনা করি ঈদের আনন্দ, মানুষের ভ্রাতৃত্ব আর ত্যাগের মহিমা ছড়িয়ে পড়ুক সবার মাঝখানে। জীবনে তো অনেকটা সময় পার করে ফেললাম। কোন সময় স্মৃতি তোমার সবচেয়ে প্রিয়? অবশ্যই শৈশব, কৈশোর, ছোটবেলার স্কুল জীবন। দারুণ ভাবনাহীন আকাশ ছোঁয়ার স্বপ্ন ছিল সেটা। স্কুলের মাঠে দৌড়ানো, ঘাস ফড়িং দেখে তার পেছনে ছোটাছুটি ছিল। মাতাল বাতাসে ঘুড়ি উড়ানো আর ঘুড়ি কাটার হিড়িক আকাশে ছেয়ে যেত লাল নীল ঘুড়িতে। বিশ্ববিদ্যালয়ের জীবনটাও কিন্তু অনেক সুন্দর ছিল। এই প্রিয় সময়গুলো এত সুন্দর হয়ে আছে কারণ সেই সময়ের সঙ্গে ছিল বন্ধুরা। রিক্সায় বন্ধুদের সাথে চিৎকার করে গান গাওয়া, কে রিক্সা ভাড়া দেবে তাই নিয়ে ঝগড়া, বই নিয়ে আর ফেরত না দেওয়া। অনেক বন্ধু ছিল তারা টাকা ধার নিলে আর ফেরত দিতে চাইতো না। এই সময় এসে এই স্মৃতিগুলোও দারুণ। বন্ধুত্বকে ব্যাখ্যা করা আসলে কঠিন। স্কুলে তো আমরা অনেক কিছু শিখেছি, কিন্তু যে জীবনে বন্ধু হওয়া শেখেনি তা সারা জীবন অর্থহীন। বন্ধুরা, আমাদের বন্ধুত্বের শুভেচ্ছা নিয়ে তাই প্রথম পরিবেশনা বন্ধুর গান। তুমি কি ভাবছো হারিয়ে গিয়েছো, পথ ভুলেছো রাস্তায়? এলোমেলো তুমি সময়ের ফাঁদে, স্বপ্নের দরজায়। দীর্ঘ পথ হেঁটেছো, ক্লান্ত শ্রান্ত হয়েছো তাই। বন্ধুরা ছিল, বন্ধুরা আছে, এসো না হাত বাড়াই। তুমি কি ভাবছো হারিয়ে গিয়েছো, পথ ভুলেছো রাস্তায়? এলোমেলো তুমি সময়ের ফাঁদে, স্বপ্নের দরজায়। দীর্ঘ পথে হেঁটেছো, ক্লান্ত শ্রান্ত হয়েছো তাই। বন্ধুরা ছিল, বন্ধুরা আছে, এসো না হাত বাড়াই। বন্ধুরা ছিল, বন্ধুরা আছে, এসো না হাত বাড়াই। তুমি কি এখন ভীষণ একলা, ভাবছো ঠিকানা নাই? এখনো কি তুমি দুহাতে উড়াও বিষণ্ণতার ছাই? তুমি কি এখন ভীষণ একলা, ভাবছো ঠিকানা নাই? এখনো কি তুমি দুহাতে উড়াও বিষণ্ণতার ছাই? এসো না আবার, চোখ মেলে দেখি ডাকছে দুনিয়াটাই। হারিয়ে গিয়েছো, ভুলে যাও দেখো ডাকছে বন্ধু তাই। বন্ধুরা ছিল, বন্ধুরা আছে, এসো না হাত বাড়াই। বন্ধুরা ছিল, বন্ধুরা আছে, এসো না হাত বাড়াই।
মুছে দিয়ে দেখো বৃষ্টিটা জানালায়, আলোর সূর্য পাখা মেলে আছে ছন্দের পাহারায়। অন্ধকারটা মুছে দিয়ে দেখো বৃষ্টিটা জানালায়, আলোর সূর্য পাখা মেলে আছে ছন্দের পাহারায়। নিজেকে খুঁজেছ রংধনু ডাকে পাখি আজো গান গায়, বৃষ্টির রং এখনো রঙিন চাঁদ ওঠে যোছনায়। বন্ধুরা ছিল বন্ধুরা আছে এসো না হাত বাড়াই, বন্ধুরা ছিল বন্ধুরা আছে এসো না হাত বাড়াই। তুমি কি ভাবছো হারিয়ে গিয়েছো পথ ভুলেছো রাস্তায়, এলোমেলো তুমি সময়ের ফাঁদে স্বপ্নের দরজায়। দীর্ঘ পথে হেঁটেছ ক্লান্ত শান্ত হয়েছ তাই, বন্ধুরা ছিল বন্ধুরা আছে এসো না হাত বাড়াই, বন্ধুরা ছিল বন্ধুরা আছে এসো না হাত বাড়াই। ইরানি বুঝছো, চোখে একটু কম দিচ্ছি, কানে হয়ে গেলাম নাকি? ওহো, আসলে আমরা যে বয়সে এসে ঠেকেছি চোখে একটু কম দেখাটাই খুব নর্মাল ব্যাপার। এই জন্য আমি কি করি জানো, আমাদের গ্রুপের আমাদের 8991 গ্রুপের চক্ষু ডাক্তারদের সব ফোন নাম্বার আমি লিখে রাখি, কখন কোন প্রয়োজন হয় বলা তো যায় না। কিন্তু তোমার চোখের সমস্যা হচ্ছে, তুমি বুঝতেছো কেমন করে? প্রমাণ কি? প্রমাণ? আচ্ছা, ওই যে দূরে ওখানে একটা গরু ঘাস খাচ্ছে, দেখা হচ্ছে। ওটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। স্কুলে জানো একজন ছেলেকে 100 শব্দের একটা গরু রচনা লিখতে, সেটা গরু রচনা লিখলো। সে প্রথমে লিখলো যে আমি একটা গরু কিনছি, গরু কিনে বাসায় ফিরছি, আর একটা গরু একজনকে গুঁতো দিল। সেই গুঁতো খেয়ে লোকটা তো গালিগালাজ শুরু করলো। তার সেই রচনার মধ্যে 13টা শব্দ হচ্ছে তার গরু কেনার কাহিনী, আর 83 শব্দটা হচ্ছে তার গালিগালাজ। আল্লাহ, জীবনে এখনো অনেকটা পথ বাকি। এখনো নীলাঞ্জনার নীল চোখের মোহিনী দৃষ্টি, এখনো দৃষ্টির মাঝে হারিয়ে যাওয়ার মতো আলোর হাতছানি আছে, এখনো আকাশ নীল, এখনো বুকে নীল পাখির সুর প্রাণে জাগায় দোলা।
সুখ চোখে নিয়ে আমার সুখী করো তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি আমি বোঝাতে তো কিছু পারি না এই অঞ্জনা ওই নীল নীল চোখে চেয়ে দেখো না তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি আমি বোঝাতে তো কিছু পারি না নীলাঞ্জনা নীলাঞ্জনা থ্যাংক ইউ মানসিক হাসপাতালে একটা লোক কি যেন লিখছিল। ইমো তুমি কি ওখানে ছিল নাকি? আরে গল্প শোনো না। চুপি চুপি পেছনে এসে দাঁড়ালেন ডাক্তার। কি হে, চিঠি লিখছেন নাকি? আচ্ছা, কাকে লিখছেন? নিজেকে? বাহ, ভালো তো। তা কি লিখলেন? আপনি পাগল নাকি ভাই? সবে তো চিঠিটা লিখছি, চিঠিটা পাঠাবো, 2 দিন বাদে চিঠিটা পাবো, খুলে পড়বো, তারপর তো বলতে পারবো কি লিখলাম। ইমন, আমি বিশ্বস্ত সূত্রে খবর পাইছি এই চিঠির পাপড়টাকে তুমি ছিল। তিন পাগলে হলো মেলা নদে এসে, 3 পাগলে হলো মেলা নদে এসে, ওরে মন নদে এসে তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে। একটা পাগলামি করে যাতে সে অজাতের দৌড়ে গিয়ে, একটা পাগলামি করে যাতে সে অজাতের দৌড়ে গিয়ে, আবার হরি বলে পড়ছে ঢোলে ধুলার মাঝে, হরি বলে পড়ছে ঢোলে ধুলার মাঝে, ওরে মন ধুলার মাঝে তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে। একটা নারকলের মালা, তাতে জল তোলা ফেলা করঙ্গ সে, একটা নারকলের মালা, তাতে জল তোলা ফেলা করঙ্গ সে, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, ওরে মন বুঝবি শেষে তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে। পাগল
পাগলের নামটি এমন, বলিতে ফকির লালন হয়তো রাশে। পাগলের নামটি এমন, বলিতে ফকির লালন হয়তো রাশে। চৈতে নিতে অধৈ পাগল নাম ধরে সে, চৈতে নিতে অধৈ পাগল নাম ধরে সে। ওরে মন নাম ধরে সে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে। তিন পাগলে হলো মেলা নদে এসে, তিন পাগলে হলো মেলা নদে এসে। ওরে মন নদে এসে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে। ছোটবেলায় সবাই এম ইন লাইফ করেছো। ইমন, তোমার ছোটবেলায় এম ইন লাইফ কি ছিল? বাবা মা চেয়েছিলেন আমি ডাক্তার হই। আমার বাসায় আমার বড় মেয়েকে একদিন জিজ্ঞাসা করলাম যে তোমার এম ইন লাইফ কি। সে বললাম আমি বড় হয়ে মাম হবো। আমি তখন বুঝতে পারলাম যে আসলে ওকে আমি অনেকদিন সময় ঠিকমতো সময় দিচ্ছি না, বা এর জন্য তার এর ভিতরে একটা না পাওয়ার যে একটা মাকে কাছে না পাওয়ার, এই জন্য সে এরকম একটা এম ইন লাইফ বলে উঠছে। আমাদের শৈশব আর আমাদের আজকালকার বাচ্চাদের শৈশব এক না। আধুনিকায়নের ফলে তাদের শৈশবের এই স্বপ্নগুলো তার নিজেদের মতো করে তৈরি করে। আমাদের স্বপ্নগুলোর সাথে আমার বাবা মার স্বপ্ন একসাথে ছিল। তাই বন্ধুরা, তোমরা বাচ্চাদেরকে সময় দিবা, তাদের সাথে থাকবা, তাদের স্বপ্নে নিজেকে যুক্ত করবা। তুমি খুব সিরিয়াস কথা বলে সবাইকে বোর করে ফেলছো। তোমাকে একটু জোকস ফেলি। বলো। ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদদের মধ্যে কথার প্রতিযোগিতা হচ্ছে। আচ্ছা কোন পেশা পৃথিবীতে সবার আগে এসেছে? আচ্ছা আচ্ছা। ডাক্তার বললেন অবশ্যই ডাক্তারি। মানুষের যখন জন্ম হলো ডাক্তারি বিদ্যা শুরু আমাদের হয়ে মনে গেল। হয়, আমার তাই মনে হয়। তো পাশ থেকেই একজন প্রকৌশলী, সে মিটমিট করে হাসছে। সে বলছে আসলে মানুষের জন্মের আগে যে মহাবিশ্ব ছিল, আচ্ছা, এর তো ভাবিনি। তো এই মহাবিশ্বটাকে যে শৃঙ্খলে আনলো, এটা একজন ইঞ্জিনিয়ার ছাড়া তো সম্ভব ছিল না। আচ্ছা, রাজনীতিবিদ কিছু করেছিল? এখন রাজনীতিবিদ কাছে থেকে সে মিটমিট করে হাসছিল। সে বলল এই যে মহাবিশ্বটা বিশৃঙ্খল হলো, এটা করলোটা কি? ভালো বলছো। কেন এই নিঃসঙ্গতা, কেন এই মৌনতা, কেন এই নিঃসঙ্গতা, কেন এই মৌনতা আমাকে ঘিরে। কেউ না জানো কার কারণে, কেউ না জানো কার স্মরণে মনে পিছু টানে, তবুও জীবনে যাচ্ছে কেটে জীবনের নিয়মে, তবুও জীবনে যাচ্ছে কেটে জীবনের নিয়মে নিয়মে। স্বপ্নগুলো অন্য কারো, ভুলগুলো আমারই, কান্নাগুলো থাক দু চোখে, কষ্ট আমারই। ভেবে নেব প্রেমালেয়া আধারি, কেউ না জানো কোন বিরহে দিন চলে যায় আজ কিভাবে, কোন পিছু টানে,
একটা বুড়ো ভদ্রলোক সিনেমা দেখতে গেছে, তার পাশে একটা ইয়াং ছেলে বসে আছে। বুড়ো ভদ্রলোক তার কোল্ড ড্রিঙ্কসের বোতলে একটু পর পর চুমুক দিচ্ছে। তখন পাশে যে ইয়াং ছেলেটা সে খুব ডিস্টার্ব ফিল করছে, কি এতক্ষণ ধরে একটু পর 5 মিনিট পর পর সে চুমুক দিচ্ছে। তখন সে ঠাস করে তার হাত থেকে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে বললো, দেখেন আমি কিভাবে কোল্ড ড্রিঙ্কস খাইতে হয় আমি দেখা দিচ্ছি বলে এক চুমুকে পুরো কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে ফেললো। বুড়ো ভদ্রলোক তো খুব আশ্চর্য হয়ে গেল, যে কি করলে বাবা, এটা তো আমি তো কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিয়ে নিয়ে আসলাম, একটু পর পর পানির পিক ফেলছিলাম। উফ, আল্লাহ, রুচিটাই তো গেল। এখন এই গল্প শুনে আমরা মাংসের রুচি আবার কিভাবে ফিরে পাবো? চিন্তা করো না, এর সলিউশন আমাদের কাছে আছে। আমাদের গ্রুপের এক ডায়েটিশিয়ান শিমু তার ডায়েট প্ল্যান থেকে আপনাকে বলে দেবে যে কিভাবে তোমার এই গরু খাওয়ার বা কুরবানি দিয়ে গরু খাওয়ার যে রুচিটা ফিরে পাবা, সেই সলিউশন তোমাকে দিয়ে দিবে। আসসালামু আলাইকুম, আমি শিমুল হাসান, নিউট্রিশনিস্ট এবং ডায়েটিশিয়ান। আজকে আমি বলবো গ্যাস্ট্রিক জনিত সমস্যা বা অ্যাসিডিটি নিয়ে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আমাদের দেশে অধিকাংশ মানুষের গ্যাস্ট্রিক জনিত সমস্যায় ভুগছে। এর মূল কারণ হচ্ছে তার অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং ভুল জীবনযাপন পদ্ধতি। বিভিন্ন কারণে আমাদের অ্যাসিডিটি হতে পারে। সেটা হচ্ছে যে এটা যদি সকালবেলা খালি পেটে ফলের রস খাওয়া হয়, ভাজা পোড়া খাওয়া হয়, অথবা বেকিং সোডা দিয়ে যে খাবারগুলো তৈরি করা হয়, ইস্ট বা বেকিং পাউডার, সেই জাতীয় খাবারগুলো খেলে, যেমন পাউরুটি অনেকে ব্রেকফাস্টে থাকে, পাউরুটি থেকেও আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। অনেকেই বলবে যে আমি যেহেতু গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি, তাহলে এই খাবারগুলো খেলে আমার কোনো সমস্যা হবে না। না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ যে খাবারগুলো আপনাকে গ্যাস্ট্রিক করবে, সেই খাবারটা যদি আপনি বাদ না দেন, তাহলে আপনার ওষুধের ডোজের পরিমাণ বাড়িয়েও আপনি সেরে উঠবেন না, কিওর হবেন না। বরং কি হবে, ওষুধের ডোজের পরিমাণ বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এক পর্যায়ে আপনার কনস্টিপেশন হবে, যেটাকে কোষ্ঠকাঠিন্য বলা হয়। এবং কোষ্ঠকাঠিন্য থেকে আপনার আরো অনেক গুরুতর ভয়াবহ রোগ হবে। সেই কোষ্ঠকাঠিন্য থেকে আপনার কোলন ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। এবং এই রোগটা আমাদের দেশে এখন এত বেশি বেড়ে গিয়েছে, এই সংক্রান্ত ডাক্তারদের হাসপাতালে গেলে তখন দেখা যায় এত দূর দূরান্ত থেকে রোগী আসে, বৃদ্ধ, মহিলা এরা সহ। আর যেহেতু কোলন ক্যান্সার বলেন বা এখানে পাকস্থলীতে যে কোনো ধরনের রোগ যদি হয়ে থাকে, সেই রোগটা এত বেশি বিব্রতকর হয় যে অনেকে শুরুতে প্রকাশ করে না, তারা আর একটু দেখতে থাকে যে তারা সুস্থ হবে, কিন্তু ফলশ্রুতিতে এর অনেক বেশি ভয়াবহতা বেড়ে যায়। আর শেষ পর্যায়েই চলে আসে আপনার আলসার, ক্যান্সার, সবকিছুতে। বিশেষ করে কোলন ক্যান্সারটা এখন অনেক বেশি হচ্ছে। তাহলে প্রথমে বলবো যে আপনি নিয়ন্ত্রিতভাবে খাবার খান, সুস্থ থাকেন। নিয়ন্ত্রিতভাবে খাবার খেলে বোধ হচ্ছে যে খাবারগুলো আপনাকে অ্যাসিড করে, সেই খাবারগুলো আপনার নিজেকে আইডেন্টিফাই করতে হবে। আপনি নিজেই বুঝবেন যে কোন খাবারগুলোতে আপনার সমস্যা হচ্ছে। এক একজনের কিন্তু এক একটাতে সমস্যা হয়। ভাজা পোড়া, তারপরে হচ্ছে নারকেল, দুধ চা, যার যেটাতে সমস্যা হচ্ছে সেই খাবারটা প্লিজ আপনি পরিহার করেন। এই খাবারটা পরিহার না করলে আপনার যখন ওষুধের ডোজও কাজ হবে না, তখন সেই ভয়াবহতার জন্য আপনি একটা দীর্ঘমেয়াদী রোগে ভুগবেন। আরেকটি কথা, অনেকে আছে যেটা শাকসবজিটা একটু কম খাচ্ছে। শাকসবজিতে যে ফাইবার আছে, আমাদের আঁশযুক্ত যে শাকসবজি, সেটা আমাদের বিভিন্ন রোগ থেকে আমাদেরকে মুক্ত রাখে। মনে হচ্ছে ডায়াবেটিস, আপনি যদি আঁশযুক্ত খাবার খান, ডায়াবেটিস থেকে আপনি মুক্ত থাকবেন। আর হচ্ছে ক্যান্সার, যে কোনো ধরনের ওজন বৃদ্ধি, সেটাও আমাদেরকে কিন্তু আঁশজাতীয় খাবার আমাদেরকে রক্ষা করে। কাজে আমাদের আরেকটা হচ্ছে যে আমাদের পেটকে পরিষ্কার রাখবে, সেটাও হচ্ছে আমাদের আঁশযুক্ত খাবার। তো সেক্ষেত্রে আমরা আঁশযুক্ত খাবারের প্রতি অনেক বেশি মনোযোগী হব। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় আঁশযুক্ত খাবার থাকছে কিনা, শাকসবজি থাকছে কিনা, আমরা সেটা দেখব। আরেকটি বিষয় হচ্ছে যে যখন গ্যাস্ট্রিকের সমস্যা হবে, অ্যাসিডিটি হবে, তখন যেভাবেই আমরা পারি যে সেই খাবারটা তো অবশ্যই আমরা নিয়ন্ত্রণ করব, সেই খাবারটা থেকে আমরা বিরত থাকব। আর এই সংক্রান্ত আমাদের চিকিৎসাটা নিতে হবে। কারণ কেউ যদি এটাকে অবহেলা করে, এটা ধীরে ধীরে বাড়তে বাড়তে অনেক বেশি মারাত্মক পর্যায়ে চলে যায়।
যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলবো যে এমন অনেকেই আমি জানি যে যারা এই সমস্যাগুলো নিয়ে বলে না। আমার কাছে অনেক পেশেন্ট আসে যাদের দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, গ্যাস্ট্রিকের সমস্যা থেকে কনস্টিপেশন হচ্ছে, কিন্তু তারা ব্যাপারটাকে গুরুত্বই দেয় না। আর বেসিক্যালি আমি বলবো যে মেয়েরা যারা হচ্ছে ঘর সংসারের কাজে অনেক বেশি ব্যস্ত থাকে, বাচ্চাকে নিয়ে ব্যস্ত থাকে, তারা নিজের দিকে কখনোই সময় দেওয়ার সুযোগটাই তাদের হয় না। তো তারা যদি আরেকটা জিনিস তারা দেখা যায় যে ঘরে অনেক সময়তে যে খাবারটা রয়ে গেছে সেই খাবারটা বাধ্য হয়ে খেয়ে নেয়, সেখান থেকেও কিন্তু তার অ্যাসিডিটির সমস্যাটা হতে পারে। আর আমি আরেকটি জিনিস বলবো, যদি অ্যাসিডিটির সমস্যাটা তোমার প্রকট হয়, এটাকে অবহেলা করো না, এটা কোনো সাধারণ বিষয় না। এক শিক্ষার্থী ইংরাজি শিখছে, আচ্ছা, তো তার বাবা তাকে ইংরাজি শেখাচ্ছে। মাই হেড মানে হচ্ছে আমার মাথা। তো গুণধর ছাত্র এটা শুনে বলা শুরু করলো, মাই হেড মানে বাবার মাথা। আচ্ছা, তো বারবার করে যখন এটা বলছে, তখন তার ভাই শুনে বলছে, আরে বোকা, মাই হেড মানে আমার মাথা। তো সে তো বুঝলো যে আসলে ভুল হচ্ছে তাকে। সে তখন আবার শুরু করলো, মাই হেড মানে ভাইয়ার মাথা, মাই হেড মানে ভাইয়ার মাথা। তো তার বোন কুলের কাজ করছিল, সে দূর থেকে শুনে বললো যে, আরে কি বলিস, মাই হেড মানে আমার মাথা। তো ছেলেটা তখন আবার বলা শুরু করলো, মাই হেড মানে আপুর মাথা, মাই হেড মানে আপুর মাথা। রান্নাঘর থেকে মা শুনতে পেয়ে বললো, আরে ছেলেটা তো নিয়ে পারলাম না, মাই হেড মানে আমার মাথা, আমার মাথা। তো তখন সে আবার বললো, সে একসময় খেপেই গেল। সে বললো, মাই হেড মানে 14 গোষ্ঠীর মাথা। মাই হেড মানে ইমনের মাথা, মাই হেড মানে ইমনের মাথা।
আশোলাকে মেরে ফেলছে। আচ্ছা। তো মৃত্যুর আগে আশোলা জবানবন্দি দিচ্ছে, ও মৃত্যুকালীন জবানবন্দি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমাকে খুব হিংসা করো না। হুম। তোমার বউ তো তোমাকে ভয় পায় না। হ্যাঁ, শুধু আমাকে ভয় পায়, এই জন্য আমাকে মারতে চাও। তুমি কি তোর বউকে ভয় পাও নাকি? না, ভয় ঠিক বলা যায় না, তবে অবশ্যই তাদের প্রতি শ্রদ্ধা রয়েছে। আমাদের স্ত্রী, আমাদের সংসার, আমাদের সন্তানদের আগলে রাখে, তাদের কারণেই আমাদের এই জীবনের সুন্দর পথ চলা। বিশেষ সকল মা, স্ত্রী, কন্যাদের, জয়িতা নারীদের লাল সালাম। যা চেয়েছি যা পাবো না, সুনীল গঙ্গোপাধ্যায়। কি চাও আমার কাছে? কিছু তো চাইনি আমি। চাওনি তা ঠিক, তবে কেন এমন ঝড়ের মতো ডাক দাও? জানি না। ওদিকে দেখো, রোদ্দুরের উপর মতো জল, তোমার চোখের মতো দূরবর্তী নৌকো, চতুর্দিকে তোমাকেই দেখা। সত্যি করে বলো, কি চাও আমার কাছে? মনে হয় তুমি দেবী। আমি দেবী নই। তুমি তো জানো না তুমি কে। কে আমি? তুমি সরস্বতী। তুমি সরস্বতী শব্দটির মূল অর্থে যদিও মানবী, তাই কাছাকাছি পাওয়া। মাঝে মাঝে নীরা নামে ডাকি। হাসি পায় শুনে। যখন যা মনে আসে তাই বলো, ঠিক নয়? অনেকটা ঠিক। যখন যা মনে আসে, যখন যা মনে আসে। কেন মনে আসে? কি চাও বলো তো সত্যি, কথা ঘুরিও না। আশীর্বাদ। আশীর্বাদ আমার, না যিনি সত্যি দেবী? তুমিই তো সেই। তুমিই তো সেই টেবিলের ওই পাশে ফিকে লাল শাড়ি, আঙুলে ছোঁয়ানো থুতনি। উঠে এসো, উঠে এসো, আশীর্বাদ দাও। আশীর্বাদে আশীর্বাদে আমাকে পাগল করে তোলো। খিমচে ধরো চুল, আমার কপাল নখ দিয়ে চিরে দাও। যথেষ্ট পাগল আছো, আরো হতে চাও বুঝি? তোমাকে দেখলেই শুধু এরকম, নয়তো কেমন শান্ত শিষ্ট। না দেখাই ভালো তবে, তাই নয়? ভালো মন্দ জেনে শুনে যদি এ জীবন কাটাতুম, তবে সে জীবন ছিল শালিকের, দোয়েলের, বন বিড়ালের, কিংবা মহাত্মা গান্ধীর। ইরি ধানে, ধানের পোকায় যে জীবন। যে জীবন মানুষের। আমি কি মানুষ নাকি? ছিলাম মানুষ বটে তোমাকে দেখারও আগে। তুমি সোজাসুজি তাকাও চোখের দিকে, অনেকক্ষণ চেয়ে থাকো, পলক পড়ে না। কি দেখো অমন করে? তোমার ভেতরে তুমি, সারিসজ্জা খুলে ফেললে তুমি, তার আড়ালেও যে তুমি। সে কি সত্যি আমি, না তোমার নিজের কল্পনা? শোন খুকি, এইমাত্র দেবী বললে। একই কথা। কল্পনার আধার যিনি, তিনিই দেবী। তুই সেই নীরা, তোর কাছে আশীর্বাদ চাই। এ আর এমন কি শক্ত, এক্ষুনি তো দিতে পারি। তোমার অনেক আছে, তোমার অনেক আছে, অনেক আছে, কণা মাত্র দাও। কি আছে আমার, জানি না তো। তুমি আছো, তুমি আছো, এর চেয়ে বড় সত্যি নেই। সিঁড়ির ওপরে সেই দেখা, তখন তো বলনি কিছু। আমার নিঃসঙ্গ দিন, আমার অবেলা, আমারই নিজস্ব শৈশবের হাওয়া শুধু জানে। দেবে কি দুঃখের অংশ ভাগ, আমি ধনী হব। আমার তো দুঃখ নেই, দুঃখের চেয়েও কোনো সুমহান আবিষ্টতা আমাকে রয়েছে ঘিরে, তার কোনো ভাগ হয় না। আমার কি আছে আর কি দেব তোমাকে? তুমি আছো, তুমি আছো, এর চেয়ে বড় সত্য নেই। তুমি দেবী। ইচ্ছে হয় হাঁটু গেড়ে বসি,
মাথায় তোমার করতল, আশীর্বাদ। তবু সেখানেও শেষ নেই। কবি নয়, মুহূর্তে পুরুষ হয়ে উঠি, অস্থির দুহাত 10 আঙ্গুলে আঁকড়ে ধরতে চায় সিংহিনীর মতো ওই যে তোমার কোমর। অবোধ শিশু হয়ে মুখ ঘষে তোমার শরীরে যেন কোনো গুপ্ত সংবাদের জন্য ছটফটানি। পুরুষ, দূরত্বে যাও। কবি, কাছে এসো। তোমায় কি দিতে পারি? কিছু নয়। অভিমান? নাম দাও অভিমান। এটা কিন্তু বেশ। যদি অসুখের নাম দেই নির্বাসন, না দেখার নাম দেই অনস্তিত্ব, দূরত্বের নাম দেই অভিমান। কতটুকু দূরত্ব? কি মনে পড়ে? কি করে ভাবলে যে ভুলবো? তুমি এই যে বসে আছো, আঙুলে ছোঁয়ানো থুতনি, কপালে পড়ছে চূর্ণ চুল, পাড়ের নকশায় ঢাকা পা, ওষ্ঠাগ্রে আসন্ন হাসি। এই দৃশ্যে অমরত্ব, এই দৃশ্যে অমরত্ব। তুমি তো জানো না নীরা, আমার মৃত্যুর পরও এই ছবি থেকে যাবে। সময় কি থেমে থাকবে? কি চাও আমার কাছে? মৃত্যু? ছি, বলতে নেই। তবে স্নেহ, আমি বড় স্নেহের কাঙাল। পাওনি কি? বুঝতে পারি না ঠিক। বয়স্ক পুরুষ যদি স্নেহ চায়, শরীরও সে চায়। তার গালে গাল চেপে দিতে পারো মধুর উত্তাপ। ফের পাগলামি? দেখা দাও। আমি তোমায় দেখতে চাই। না। কেন? বলো না, কখনো বলো না আর ওই কথা। আমি ভয় পাবো। এই শুধু একদিকের। আমি কে? সামান্য, অতি নগণ্য, কেউ না, কেউ না। তবু এত স্পর্ধা করে তোমার রূপের কাছে। তুমি কবি। তা কি মনে থাকে? বারবার ভুলে যাই। অবুঝ পুরুষ হয়ে কৃপা প্রার্থী। কি চাও আমার কাছে? কিছু নয়, কিছু নয়। আমার দু চোখে যদি ধুলো পড়ে, আঁচলের ভাব দিয়ে মুছে দেবে। ইন্টারভিউ বোর্ড, তো প্রশ্নকর্তা বারবার উল্টোপাল্টা প্রশ্ন করে চাকরি প্রার্থীকে বিপদে ফেলছেন। তো উনি একবার একটা প্রশ্ন করলেন, আচ্ছা আপনাকে যদি আরেকটা চোখ নেয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে আপনি কি করবেন? তো এরকম উদ্ভট প্রশ্ন শুনে সবাই একটু আসলে ভয় পেয়ে যায়, কি ব্যাপার? একজন বুদ্ধি করে বললো যে ঠিক মাথার থেকে মাঝখানে। আচ্ছা, ইন্টারেস্টিং হবে। একজন বললো মাথার একদম উপরে, তাহলে আকাশ দেখতে পাবে। আচ্ছা আচ্ছা, আবার একজন বললো পিছনে, পিছনে হলে পরে কেউ আক্রমণ করতে বডিগার্ড লাগবে না। বডিগার্ড লাগবে না, হ্যাঁ সেফ। তো এসব প্রশ্নে আসলে একসময় সবাই একদম পর্যদস্ত। সেই অবস্থায় একজন চাকরি প্রার্থী, তাকে যখন প্রশ্নটা করা হলো, সে বলল যে আমাকে যদি একটা চোখ পাবার যদি সুযোগ দেয়া হয়, তাহলে আমি আমার হাতে ঠিক তর্জনীতে এইরকম জায়গাতে একটা চোখ লাগাবো। চোখ লাগিয়ে প্রশ্নকর্তার গলার ভিতরে ঢুকে একদম আমি দেখবো এইরকম প্রশ্ন কোথা থেকে আসে। আচ্ছা, আমাদের গ্রুপে আসলে তারকার মেলা, বন্ধুরা সবাই কম বেশি সফল। কারো কারো এই সাফল্য আবার আকাশ ছুঁয়েছে। আমরা তাদের কথা শুনবো, আমাদের বাচ্চারা তাদের পথ ধরে এগিয়ে যাবে আকাশ সমান সাফল্যের দিকে।
আমরা আমাদের গ্রুপের কিছু সাফল্যমণ্ডিত বন্ধুদেরকে এনেছি এই তারকা কথনে। তাদেরকে আমরা কিছু কোশ্চেনারি পাঠিয়েছি। কোশ্চেনারির মধ্যে এরকম ছিল যে তারা কিভাবে এই সাফল্যের এই আকাশ কিভাবে তারা ছুঁয়েছে, তারা কাদের কাছে তারা ঋণী, তাদের সম্পর্কে তারা বলবে, তাদের কোনো ব্যর্থতা আছে কিনা, এই ব্যর্থতার জন্য তারা কি পিছিয়ে গেছে নাকি এই ব্যর্থতা তাদের জন্য একটা লেসন হয়ে গেছে, অথবা এটাও তারা বলবে যে এই দেশের জন্য তাদের এই সাফল্যটাকে কিভাবে কাজে লাগাবে। শৈশবে ঘুরে উড়ানোর সময় ভাবতাম মেঘের উপরে উড়বো একদিন। I was so fascinated by airplanes. প্লেনের প্রতি সেই ফ্যাসিনেশন থেকে বয়ে নিয়ে আসা এবং আমার স্বপ্ন পূরণ হওয়া। সফলতা ব্যর্থতার হিসেব তেমন করি না। আমি মনে করি সফলতা হলো নিজের সবটুকু নিয়ে কন্টেন্ট থাকা, সুখী থাকা এবং আশেপাশের মানুষগুলোকে সুখে রাখা। ব্যর্থতা লাইফের অংশ। আপাত দৃষ্টিতে ব্যর্থতাকে ব্যর্থতা মনে হলেও ব্যর্থতা সবসময় নতুন করে আরো ভালো কাজে সফল হওয়ার অপরচুনিটি করে দেয়। I am thankful for my parents and my wife has always been there for me through good and bad. I am also blessed to have good friends around me. লাইফে তো অনেকটাই পথ পেরিয়ে গেলাম, কি পেলাম সেটা হিসেব না করে লাইফে কতটুকু দিলাম সেটাতেই এখন ফোকাস করা দরকার। নিউ জেনারেশন প্রতি আমার সাজেশন থাকবে, তোমরা লাইফে গোল সেট করবে, হার্ড ওয়ার্কিং হবে, সবসময় পজিটিভ মাইন্ডসেট রাখবে এবং কখনোই ভেঙে পড়বে না, তাহলে লক্ষ্যে পৌঁছতে পারবে। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো। 89-91 ব্যাচের সকল বন্ধুদেরকে জানাই ঈদের শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো তোমরা। আজকের আমাদের এই প্ল্যাটফর্মটি যারা উদ্যোগ নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে অ্যাডমিন যারা নিয়ন্ত্রণ করছে, আর আজকের প্রোগ্রামটি যিনি পরিচালনা করছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সাকসেস হওয়ার সত্যিকার ডিরেক্ট কোনো রহস্য আছে বলে মনে করি না। তারপরও যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, প্রতিটা মানুষকে বা আমি যেভাবে চিন্তা করেছি যে কোনো কাজ করার জন্য ইউ গট টু বিলিভ ইন ইউর সেলফ দ্যাট ইউ ক্যান ডু দিস পার্টিকুলার ওয়ার্ক অ্যান্ড অফকোর্স উইথ এ পজিটিভ মাইন্ড ফ্রেম। তাহলেই এই কাজটা অনেক দূর এগিয়ে যাবে। যখনই বিলিভ করা হয় যে আমি পারবো, অর্থাৎ আমার মধ্যে কনফিডেন্স থাকতে হবে যে কাজটা আমাকে দিয়ে হবে, আমি করতে পারবো। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম পরিবর্তিত পরিস্থিতি অথবা যে ডেভেলপমেন্ট বা সময়ের সাথে সাথে প্রত্যেকটা ব্যক্তিকে তাকে ডেভেলপ করতে হবে, অর্থাৎ সেলফ ডেভেলপমেন্ট থাকতে হবে সময়ের সাথে সাথে। এই দুটো জিনিস যদি নিয়ে কাজ করা যায়, আমি মনে করি যে একজন মানুষ তার ডেফিনেটলি এর সাথে তো তার লক্ষ্য থাকবেই, অর্থাৎ লক্ষ্যকে স্থির রেখে এর সঙ্গে যদি আমরা এই কাজগুলো এভাবে করি হয়তো বা সাকসেস আসবে। আবারও গ্রুপের সকল মেম্বারদেরকে সম্পৃক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সত্যিকার অর্থে এই মুহূর্তে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো সমস্ত গ্রুপ মেম্বারদের মধ্যে এক ধরনের রিলেশন ডেভেলপ করা। স্পেসিফিক কোনো কাজে এই মুহূর্তে আমরা হয়তোবা করতে পারবো না, কারণ সবার মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ হোক, দেন একটা সময় গিয়ে এটাকে হয়তোবা এমনভাবে কাজ করা যেতে পারে, আমরা হয়তোবা একটা ডেটাবেস তৈরি করতে পারি যে ডেটাবেসের মধ্যে প্রত্যেকটা মেম্বারের ডিটেলস থাকবে। And we should think in such a way that we should help each other when it is required. So database could be on app based and as well as hard copy based also. সেটা ছাড়াও আরও হতে পারে অনেকটা এরকম যে আমাদের সকল বন্ধু কিন্তু এক ধরনের বা একই financial condition নাও থাকতে পারে, so there could be some welfare activities. Probably these kind of things could be a little bit later, not at this hour. প্রথমে আমি চাই আমাদের এই গ্রুপের সংখ্যা আরও বাড়ুক, অর্থাৎ গ্রুপের যখন সব মেম্বার সবাই যখন আস্তে আস্তে করে আসতে থাকবে, আরও বেটার সাজেশন, বেটার প্ল্যাটফর্ম হবে এটা, অ্যান্ড ইট উইল বি ভেরি ভাইব্রেন্ট অ্যান্ড অ্যাক্টিভ। অ্যান্ড এই গ্রুপের সব মেম্বাররাই একে অপরের কাজে আসুক, বিপদে আপদে সুখে দুঃখে সবসময় যেন পাশে থাকতে পারে, সেভাবেই যেন এই গ্রুপ এগিয়ে যেতে পারে সেই কামনা করছি। পরিশেষে
যে কোনো কাজে যখনই ডাকা হবে এই গ্রুপের ব্যাপারে আমি সবসময় রেডি থাকবো। আশা করি বন্ধুদেরকে পাশে পেলে, আমি বেসিক্যালি বন্ধুদেরকে নিয়ে থাকতে পছন্দ করি খুব, and I'll be very happy to be along with the group as well as. Thank you very much for 89 গ্রুপের admin panel for having me on board today, and I want to see the success of this group as long as we live in this world. Thank you very much. করোনা কালের এই সময়ে আমরা পরিশেষে যেটা বলতে চাই, আমরা আমাদের অনেক বন্ধুদেরকে হারিয়েছি, তাদের আত্মা মাগফিরাত কামনা করছি। আমাদের অনেক ফ্যামিলি মেম্বার্সকে হারিয়েছি যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন এই করোনার কারণে অথবা এমনিতেই। তাদের সবার আত্মা মাগফিরাত কামনা করছি এবং সবার প্রতি সমবেদনা জ্ঞাপন। ফেইলিউর যদি ধরে থাকি, ইটস আ পার্ট অফ দ্য লাইক টোটাল জার্নি, সো হোয়াট উই আর টুডে। অ্যান্ড যেটা বলতে চাই, লাইক আমাদের গ্রুপের অ্যাক্টিভিটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস ডিল করা। আমাদের একটা সময় বিবিএস ডেভেলপার হিসেবে বিজনেস ছিল, সো সেই জায়গায় সেই বিজনেসটা ঠিক কিছুটা ব্যর্থ মনে করি, কারণ আমাদের স্ট্র্যাটেজিক্যাল ফেলিওর। সো সেই ব্যর্থতার আলোকেই আমরা পরবর্তীতে যখন বিবিএস কেবলসের আসা প্ল্যান করি, সেই ব্যর্থতাটাকে আমরা সেই ফেলিওরটাকে আমরা এখানে কাজে লাগাই। অনেকটা এরকম যে কখনো যদি মার্কেটে ল্যাটারাল এন্ট্রি নিতে হয়, তখন এক্সিস্টিং মার্কেটের টপ কম্পিটিটরসকে মাথা রেখেই মার্কেটে আসতে হবে। অর্থাৎ ইউ গট টু বি রেডি টু ফাইট অর লাইক বি কম্পিটিটিভ দ্য ওয়ে দ্য মার্কেটস আর অফারিং ইন টার্মস অফ প্রাইস, কোয়ালিটি অ্যান্ড আদার ফ্যাসিলিটিস। সো আমি মনে করি বিবিএস কেবলসের আজকে সাকসেসের পিছনে এর একটা মূল কারণ। সো আমরা তো এখনকার 10 years ব্যাক যখন আমাদের কম্পিটিটরদেরকে আমরা মাথায় রেখেছিলাম, সো দ্যাট রিয়েলি হেল্প আস টু কাম এ লং ওয়ে অ্যান্ড হোয়াট উই আর টুডে। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক দুষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন। এর অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা কেটে গেল, সেই বষ্টমী আর এলে না। 25 বছর তার প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝে নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথার উপর ওই ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে, তারপর কি তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখিরির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে কেউ ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরা। বাবা আজ অন্ধ,
আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব কেউ আমাদের ফিরিয়ে দিলে না। বুকের ভেতর সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন তুমি আমাকে সত্যিকারের ভালোবাসবে, আমার বুকেও অমন আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্যে আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। আজ সে যে কোনো নারী। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না, কেউ না, কেউ না। না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তেয়া গিলে আসে হাতে দিবসে সে ধন হারাইছি। আমি পেয়েছি আধার রাতে, না চাহিলে যারে পাওয়া যায়, না দেখিলে তারে পরশিবে না গো, না দেখিলে তারে পরশিবে না গো, তারি লাগি প্রাণ মেলে রে জাগো জাগো জাগো। তারায় তারায় রবে তারি বাণী, কুসুমে ফুটিবে প্রাতে, না চাহিলে যারে পাওয়া যায়। তারি লাগি যত ফেলেছি অশ্রুজল, বিনা বাদিনীর শত দল দলে করেছে সে টলমল। মোর গানে গানে পলকে পলকে ঝলসে উঠেছে, ঝলকে ঝলকে শান্ত হাসি, অরুণ আলোকে ভাতিছে নয়ন পাতে, না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তেয়া গিলে আসে হাতে দিবসে সে ধন হারাইছি। আমি পেয়েছি আধার রাতে, না চাহিলে যারে পাওয়া যায়। ভোলানাথ লিখেছিল 3-4-90, গণিতের মার্কায় কাটা গেল সর্বই। 3-4-12 হয়, মাস্টার তারে কয়, লিখেছিল ঢের বেশি, এই তার গর্ব। বেঁচে থাকা মানে সমীকরণ, কিন্তু সবার সমীকরণ তো মিলে না।
আহা তোমার সঙ্গে প্রাণের খেলা প্রিয় আমার ও গো প্রিয়। বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাব। বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব, মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বড়ই উতলা আজ পরাণ আমার, খেলাতে হার মানবে কি ও? আহা তোমার সঙ্গে প্রাণের খেলা। বেণীমাধব, বেণীমাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি। সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বড়ই উতলা আজ পরাণ আমার, খেলাতে হার মানবে কি ও? বেণীমাধব, বেণীমাধব, এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো।